একটা গ্রামের কথা ভাবুন, যে গ্রামের কোনো সরকারি নাম নেই। সেখানে থাকা মানুষগুলোর কারো আধার কার্ড নেই, কোনো রেশন কার্ড নেই, এমনকি মৃত্যুর পরও তাদের লাশ নিজের বলে দাবি করার মতো কোনো কাগজও নেই। এক কথায় বলতে গেলে সরকারের চোখে তারা যেন অস্তিত্বহীন। আর সেই নামহীন গ্রামেরই একটি ছেলে, পেড্ডি। যে ছেলেটা ছোটবেলা থেকেই বুঝে গিয়েছিল তার গ্রামের মানুষের সবচেয়ে বড় সমস্যা দারিদ্রতা নয়, বরং পরিচয়ের অভাব। তাই একসময় সে সিদ্ধান্ত নেয় নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে এমন কিছু করবে যাতে শুধু তার নাম নয়, পুরো গ্রামের নাম সারা দেশের মানুষ জানতে পারে। প্রথমে সে ক্রিকেট খেলে, তারপর কুস্তি শেখে, জাতীয় পর্যায়েও পৌঁছায়, এমনকি আন্তর্জাতিক মঞ্চেও ভারতের হয়ে পদক জেতে। কিন্তু সেখানেও যখন তার গ্রামের মানুষদের পরিচয় কেউ স্বীকার করে না, তখন পেড্ডি এমন এক সিদ্ধান্ত নেয় যা শুনলে আপনার গায়েও কাঁটা দিয়ে উঠবে। সে নিজের একটি পা কেটে ফেলে প্যারা অলিম্পিকে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কেন একজন মানুষ নিজের পা কেটে ফেলার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে পারে? আর শেষ পর্যন্ত কি পেড্ডি তার গ্রামের মানুষদের জন্য একটি পরিচয় এনে দিতে পেরেছিল? চলুন আজকের গল্পে সেটাই জেনে নেওয়া যাক। মুভিটির নাম পেড্ডি। গল্পের শুরু 2016 সালে। আমরা দেখি মিস্টার বিশ্বাসকে। তিনি একজন ক্রীড়া পরিচালক। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের অলিম্পিকের জন্য প্রস্তুত করাই তার কাজ। কিন্তু সেদিন তিনি অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে উপস্থিত ছিলেন। সেখানে এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে বলেন, এত বিশাল জনসংখ্যার দেশ হয়েও অলিম্পিকে ভারতের ফলাফল এত খারাপ কেন? বিশ্বমানের প্রশিক্ষণ, অর্থ এবং সুযোগ সুবিধা দেওয়ার পরও যদি দেশ কোনো পদকই না পায়, তাহলে এই ব্যবস্থা চালিয়ে যাওয়ার অর্থ কী? তিনি আরও বলেন, পরবর্তী মিটিংয়ের মধ্যে যদি তারা ব্যাখ্যা দিতে না পারে যে ভারতের ক্রীড়াঙ্গন কেন এত পিছিয়ে এবং কিভাবে পরিস্থিতির উন্নতি করা যায়, তাহলে পুরো অ্যাসোসিয়েশন বন্ধ করে দেওয়ার কথাও ভাবতে হবে। কথাগুলো শুনে মিস্টার বিশ্বাস সহ বাকি সবাই চুপ হয়ে যায়। মিটিং শেষে ফেরার সময় বিশ্বাসের মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে। ভারতের আনাচে কানাচে যদি সত্যি প্রতিভাবান খেলোয়াড় থাকে, তাহলে তাদের খুঁজে বের করা যাচ্ছে না কেন? ঠিক তখনই তার চোখে এক অদ্ভুত দৃশ্য পড়ে। একটি সেতুর উপর থেকে একজন লোক নদীতে ঝাঁপ দেয়। তারপরে তিনি দেখেন একটি স্কুটারে একসঙ্গে অনেকগুলো মানুষ গাদাগাদি করে যাচ্ছে। এটা দেখে বিশ্বাস মনে মনে ভাবে, যে দেশে মানুষ এখনও নিরাপত্তা নিয়ে সচেতন নয়, সেই দেশে খেলাধুলা কীভাবে উন্নতি করবে? ঠিক এই সময় তার চোখে পড়ে একটি বাসের ভিতর একদল ছেলে আনন্দে চিৎকার করছে। বিশ্বাস ড্রাইভারকে বলেন, ওই বাসটাকে অনুসরণ করো। ড্রাইভার বাসটির পেছনে যেতে থাকে। কিছুক্ষণ পর তারা একটি মাঠে পৌঁছায়। সেখানে চলছে রাজ্য পর্যায়ে খেলোয়াড় বাছাই। কেউ ক্রিকেট খেলছে, কেউ দৌড়াচ্ছে, আবার কেউ কুস্তি করছে। মিস্টার বিশ্বাস তখন একটা বিষয় লক্ষ্য করেন। প্রত্যেক খেলোয়াড়ের প্রেরণার কথা জিজ্ঞেস করলে কেউ সচিন টেন্ডুলকারের নাম বলছে, কেউ হুসেন বোল্টের নাম বলছে। কিন্তু অবাক করা বিষয় হলো, অনেকেই একজনের নাম বলছে, সেটি হলো পেড্ডি। কেউ ক্রিকেটার হয়েও পেড্ডির নাম বলছে, কেউ কুস্তিগির হয়েও পেড্ডির নাম বলছে, আবার দৌড়বিদও বলছে তার অনুপ্রেরণার নাম পেড্ডি। মিস্টার বিশ্বাস অবাক হয়ে যান। তিনি জানতে চান এই পেড্ডি আসলে কে। তখন একজন স্থানীয় মানুষ তাকে পেড্ডির গল্প বলতে শুরু করে। সে জানায় পেড্ডি এই এলাকারই এক প্রত্যন্ত পাহাড়ি গ্রামের ছেলে। সে সময় লোকটা বিশ্বাসকে বলে, আপনি যে পাথরের উপর বসে আছেন সেটাকেও সবাই পেড্ডি পাথর বলে ডাকে, কারণ পেড্ডি একদিন 6 মেরেছিল আর বলটা এসে এই পাথরের উপরে পড়ে। সেদিন থেকে এই পাথরের নাম পেড্ডি পাথর হয়ে গেছে। মিস্টার বিশ্বাস বলে, এই মাঠ থেকে 6 মারলে এই পাথরের উপর বল এসে পড়াটা একেবারেই স্বাভাবিক, তার জন্য পাথরের নাম পেড্ডি রেখে দিতে হবে? তখন লোকটা বলে, স্যার, পেড্ডি 6টা এই মাঠ থেকে মারেনি, এই মাঠ পেরিয়ে পাহাড় পেরিয়ে তৃতীয় মাঠ থেকে 6টা মেরেছিল। এই কথা শোনার পর বিশ্বাস এবার পেড্ডির সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। কিন্তু পেড্ডির গ্রামে যাওয়া এতটাও সহজ নয়। সেখানে কোনো রাস্তা নেই, কোনো ট্রেন নেই, জঙ্গলের পথ ধরে পাহাড় পেরিয়ে যেতে হয়। আর সেই যাত্রাপথেই শুরু হয় পেড্ডির জীবনের গল্প। সময়টা 1990। পেড্ডি তখন একজন পাহাড়ি শ্রমিক। নিজের গ্রাম থেকে কাজের জন্য তাকে বিজয়নগরে আসতে হয়। সেখানে শ্রমিকদের নিলাম হয়। যে ব্যক্তি বেশি টাকা দিয়ে শ্রমিককে নেবে সেই তার কাজের মালিক। পেড্ডির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। শেষ পর্যন্ত রামপুজি নামের এক ব্যক্তি তাকে নিজের দলে নিয়ে নেয়। পেড্ডি কাজ শুরু করে একটি গুড় তৈরির কারখানায়। তার তৈরি গুড়ের এতটাই সুনাম ছিল যে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা কিনতে আসতো।
কিন্তু কাজ শেষ হওয়ার পর পেড্ডির আসল প্রতিভা দেখা যেত ক্রিকেট মাঠে। একদিন রামপুজির দলের সাথে অন্য একটি দলের ম্যাচ হয়। প্রতিপক্ষ 160 রান করে, জিততে হলে দরকার 161 রান। কিন্তু রামপুজির দলের একের পর এক ব্যাটসম্যান আউট হয়ে যায়। ঠিক তখন মাঠে নামে পেড্ডি। তারপর শুরু হয় এক অন্যরকম দৃশ্য। একটার পর একটা বল সীমানার বাইরে পাঠাতে থাকে সে। দর্শকরা অবাক হয়ে যায়, যে ছেলেটা সারাদিন শ্রমিকের কাজ করে সে কিভাবে এত অসাধারণ ক্রিকেট খেলছে। শেষ পর্যন্ত ম্যাচ জেতানোর মতো অবস্থায় চলে আসে পেড্ডি। রামপুজি তখন তাকে গিয়ে বলে শেষ বিজয়ের শটটা সে নিজে মারবে। কিন্তু পেড্ডি হাসতে হাসতে জানিয়ে দেয় আজ ম্যাচ জেতানোর কাজটা সেই করবে। শেষ বলটাও পেড্ডি মারে, দল জিতে যায়। আর পেড্ডির জয়ে তার গ্রামের মানুষও টাকা পায়, কারণ পেড্ডিকে ঘিরে গ্রামের মানুষ বাজি ধরত। পেড্ডি জিতলে তাদের ঘরেও কিছুটা স্বস্তি ফিরত। এভাবেই পেড্ডি শুধু নিজের জন্য খেলতো না, সে খেলতো তার পুরো গ্রামের জন্য। কিন্তু তার গ্রামের মানুষের জীবন ছিল অত্যন্ত করুণ। তারা দিনে দুজন মিলে যত টাকা উপার্জন করত, বিজয়নগরের একজন শ্রমিক একাই প্রায় তত টাকাই পেত। কারণ এই মানুষগুলোর কোনো সরকারি পরিচয় ছিল না, আধার কার্ড নেই, রেশন কার্ড নেই, কোনো সরকারি নথিই নেই। তারা কোথা থেকে এসেছে, কোথায় থাকে, এসব যেন কারো জানার দরকারই ছিল না। এমনকি রাতে যেখানে তারা ঘুমাতো সেখানকার ভাড়াও তাদের মজুরি থেকে কেটে নেওয়া হতো। পুরনো কাপড় পরে অল্প খাবার খেয়ে সারাদিন কাজ করে, এভাবেই তাদের জীবন চলছিল। এই গ্রামের একজন মানুষ ছিল সুরি। তার একটাই স্বপ্ন ছিল, তাদের গ্রামের কাছে যেন একদিন ট্রেন থামে। সে বিশ্বাস করত ট্রেন থামলে তাদের জীবন বদলে যাবে, শহরে সহজে যাওয়া যাবে, কাজ পাওয়া যাবে, হাসপাতালেও সহজে যাওয়া যাবে। আর সবচেয়ে বড় কথা, মানুষ তাদের চিনবে। এই স্বপ্ন পূরণের জন্য সুরি বছরের পর বছর রেল লাইনের পাশে দাঁড়িয়ে থেকে লাল পতাকা নাড়ত, সরকারের কাছে চিঠি লিখত, টিকিট কিনে চিঠি পাঠাতো। 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 30 বছর ধরে সে চেষ্টা করেছিল, কিন্তু কখনোই কোনো ট্রেন থামেনি। এদিকে পেড্ডি তার মায়ের সঙ্গে থাকতো। সে প্রায়ই মাকে বলতো, আমার বিয়ে দিয়ে দাও, আমি আর একা থাকতে পারছি না। অন্যদিকে উজ্জিয়াম্মা নামের এক তরুণী ছিল, যার বাবা বহু বছর ধরে রাজনীতি করত। তার বাবার স্বপ্ন ছিল নির্বাচনে জিতে বড় নেতা হওয়া। উজ্জিও ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং সাহসী। একদিন প্রচারণার সময় পেড্ডির চোখে পড়ে উজ্জিকে। প্রথম দেখাতেই পেড্ডি তার প্রেমে পড়ে যায়, কিন্তু এই প্রেমের গল্প সহজ ছিল না। এক নির্বাচনী প্রচারণার রাতে পেড্ডি গোপনে উজ্জির কাছে যাওয়ার চেষ্টা করে। সেখানে অন্ধকারের সুযোগে দুজনের মধ্যে একটি ঘটনা ঘটে। উজ্জি বুঝতে পারে না সেই ব্যক্তি কে, কিন্তু ঘটনা তার মনে থেকে যায়। এরপর নির্বাচনের উত্তেজনা আরও বাড়তে থাকে। রামপুজি উজ্জির জনপ্রিয়তা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে। সে উজ্জিকে জনসম্মুখে অপমান করার পরিকল্পনা করে। একদিন মঞ্চে ফুল দেওয়ার অজুহাতে একজন লোক উঠে এসে উজ্জির পোশাক কেটে দেওয়ার চেষ্টা করে। উজ্জি সবার সামনে অপমানিত হতে যাচ্ছিল, ঠিক তখনই পেড্ডি ছুটে আসে। সে মঞ্চের ত্রিপল ছিঁড়ে উজ্জিকে আড়াল করে দেয়। উজ্জির সম্মান রক্ষা পায়। কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না। রামপুজি জানতে পারে পেড্ডি তার পরিকল্পনা নষ্ট করেছে। সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর পেড্ডির জীবনে আসে আরেকটি মোড়। এক ক্রিকেট ম্যাচে রামপুজি এবং প্রতাপ একসঙ্গে ষড়যন্ত্র করে পেড্ডিকে হারানোর পরিকল্পনা করে। পেড্ডিকে ইচ্ছা করেই দেরিতে মাঠে নামানো হয়। তার নিজের দলের খেলোয়াড়রাও তাকে রান আউট করার চেষ্টা করে। তবুও পেড্ডি অসাধারণ খেলতে থাকে। দর্শকরা একসঙ্গে চিৎকার করতে থাকে পেড্ডি পেড্ডি বলে। কিন্তু শেষ মুহূর্তে প্রতারণার মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়। পেড্ডি বুঝতে পারে তার বিরুদ্ধে শুধু একজন মানুষ নয়, পুরো একটি ব্যবস্থা দাঁড়িয়ে আছে। রামপুজি তাকে অপমান করে বলে, তোমাদের মতো পাহাড়ি শ্রমিকদের কোনো পরিচয় নেই, পরিচয় আমাদের, ক্ষমতাও আমাদের। রামপুজির এই কথাগুলো পেড্ডির মনে গভীরভাবে আঘাত করে। ঠিক তখনই গৌরান্না নামের একজন বিখ্যাত কুস্তিগির তাকে লক্ষ্য করেন। তিনি পেড্ডিকে বলেন, তুই কুস্তি খেলবি? পেড্ডি জিজ্ঞেস করে, এতে কত মজুরি পাবো? গৌরান্না উত্তর দেয়, এটা টাকার খেলা নয়, এটা তোর পরিচয়ের খেলা। পেড্ডি গৌরান্নার আখড়ায় যোগ দেয়। শুরুতে কেউ তাকে গ্রহণ করতে চায় না, কারণ সে পাহাড়ি শ্রমিক, তার কোনো পরিচয় নেই। কিন্তু গৌরান্না বুঝতে পারেন পেড্ডির শরীরে এমন শক্তি আছে যা অন্য কারো নেই। পেড্ডি প্রতিদিন পানি বহন করে, মাটি কাটে, ভারী বস্তা টানে। গৌরান্না তাকে বোঝান এই কাজগুলোই আসলে তার শরীরকে কুস্তির জন্য প্রস্তুত করছে। ধীরে ধীরে পেড্ডি কুস্তির কৌশল শিখতে থাকে। সে পানির নিচে শ্বাস ধরে রাখার অনুশীলন করে। একসময় সে আখড়ার সেরা কুস্তিগিরদেরও ছাড়িয়ে যেতে শুরু করে। এরপর একটি প্রতিযোগিতায় গৌরান্না ভদ্রাকে না পাঠিয়ে পেড্ডিকে পাঠান। সবাই তাকে দেখে হাসে, কিন্তু পেড্ডি বলে, শুধু কথা বললে হবে না, মাঠে নেমে দেখাও।
এরপর সে একে একে দুইজন শক্তিশালী কুস্তিগিরকে হারিয়ে দেয়। সেদিন সবাই বুঝে যায় পেড্ডি শুধু একজন শ্রমিক নয়, তার মধ্যে সত্যিকারের একজন চ্যাম্পিয়ন লুকিয়ে আছে। এদিকে উজ্জির সঙ্গেও পেড্ডির সম্পর্ক ধীরে ধীরে বদলাতে থাকে। একদিন উজ্জি তাকে ধন্যবাদ জানাতে আসে। সেদিন পেড্ডি তার সম্মান রক্ষা করেছিল। কথার এক পর্যায়ে উজ্জি বুঝতে পারে অন্ধকারে যে মানুষটি একদিন তার কাছে এসেছিল সে আর কেউ নয়, পেড্ডি। আর এটা বুঝতে পেরে সে রেগে যায়। পেড্ডি নিজের ভালোবাসার কথা জানায়, কিন্তু উজ্জি তখন তাকে পুরোপুরি মেনে নিতে পারে না। কারণ পেড্ডির ভালোবাসার সঙ্গে তার নিজের সম্মান, সমাজ এবং পরিবারের বহু জটিলতা জড়িয়ে আছে। এদিকে গৌরান্না পেড্ডির জন্য আরও বড় পরিকল্পনা করেন। তিনি ঘোষণা দেন যে পেড্ডিকে কুস্তিতে হারাতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। এই খবর সারা দেশে ছড়িয়ে পড়ে। এরপর পেড্ডি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পায়, কিন্তু তার সবচেয়ে বড় শত্রু এবার হয়ে দাঁড়ায় ভদ্রা। ভদ্রা বুঝতে পারে পেড্ডি যদি এভাবে এগিয়ে যায় তাহলে তার নিজের অবস্থান শেষ হয়ে যাবে। তাই সে বিশ্বাসঘাতকতা করে, পেড্ডির পায়ে আঘাত করে তাকে আহত করে দেয়। তারপর সেই তথ্য প্রতিপক্ষের কাছে পৌঁছে দেয়। পরের ম্যাচে পেড্ডির দুর্বল পায়েই বারবার আঘাত করা হয়। ভয়ঙ্কর ব্যথা সত্ত্বেও পেড্ডি লড়াই চালিয়ে যায়। শেষ মুহূর্তে অসাধারণ এক কৌশল ব্যবহার করে সে ম্যাচ জিতে যায়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা জানায় তার পায়ের গুরুত্বপূর্ণ স্নায়ু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি সুস্থ হতে অনেক বছর সময় লাগতে পারে, আর কুস্তি খেলা তার জন্য এখন প্রায় অসম্ভব। পেড্ডি ভেঙে পড়ে। সে ভাবতে থাকে যদি সে খেলতেই না পারে তাহলে তার গ্রামের মানুষ কিভাবে পরিচয় পাবে। কারণ নিজের গ্রামের পরিচয় দিয়ে সে প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। তাকে বিজয়নগরের পরিচয় ব্যবহার করতে হয়েছিল। কাগজে আঙুলের ছাপ দিয়ে তাকে বিজয়নগরের মানুষ হিসেবে পরিচয় দিতে হয়েছিল। শেষ পর্যন্ত পেড্ডি রূপার পদক জেতে, কিন্তু তার কাছে সেই পদকের চেয়েও বড় ছিল নিজের গ্রামের মানুষের স্বীকৃতি। পেড্ডি গ্রামে ফিরে আসে, পুরস্কারের টাকা গ্রামের মানুষের মধ্যে ভাগ করে দেয়। সরকারি চাকরিরও সুযোগ পায়, কিন্তু সে সেটা গ্রহণ করে না, বরং চলে যায় দিল্লিতে। সংসদের বাইরে মন্ত্রীদের অফিসের সামনে দিনের পর দিন বসে থাকে। তার হাতে থাকে ক্রিয়া সনদ। সে সবাইকে বোঝাতে চায় তার গ্রামের মানুষের কোনো পরিচয় নেই, কিন্তু কেউ তার কথা শুনতেই চায় না। একদিন অবশেষে সে একজন মন্ত্রীর কাছে পৌঁছাতে সক্ষম হয়। সে নিজের সার্টিফিকেট দেখিয়ে বলে, স্যার, আমি অলিম্পিকে খেলেছি। মন্ত্রী ঠান্ডা গলায় বলে, তুমি তো দ্বিতীয় হয়েছো, রূপার পদক পেয়েছো, স্বর্ণপদক জিতলে তখন তোমার কথা শোনা যাবে। পেড্ডি আবারও প্রত্যাখ্যাত হয়, কিন্তু এখানেই গল্প শেষ নয়। দিল্লিতে ঘুরতে ঘুরতে পেড্ডি একটি প্যারা স্পোর্টস ট্রেনিং সেন্টার দেখতে পায়। সে দেখে কেউ হাত ছাড়াই খেলাধুলা করছে, কেউ হুইল চেয়ারে বসে প্রতিযোগিতা করছে, কেউ কৃত্রিম পা ব্যবহার করে দৌড়াচ্ছে। আর তখনই পেড্ডির মাথায় এক ভয়ঙ্কর চিন্তা আসে। সে বুঝতে পারে শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও প্যারা অলিম্পিকে অংশ নেওয়া সম্ভব। তাহলে যদি সে নিজের আহত পা হারায় তাহলে কি সে নতুন করে নিজের জন্য একটি সুযোগ তৈরি করতে পারবে? এবং সেই সুযোগ ব্যবহার করে কি সে পুরো দেশের সামনে তার গ্রামের কথা বলতে পারবে? এই চিন্তা থেকেই পেড্ডি এমন একটি সিদ্ধান্ত নেয় যা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত ছিল। চলন্ত ট্রেনের বাইরে সে তার আহত পা বের করে দেয়। কিছুক্ষণ পর একটি বৈদ্যুতিক খুঁটির সাথে প্রচণ্ডভাবে আঘাত করে, আর মুহূর্তের মধ্যেই পেড্ডির পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ভয়ঙ্কর যন্ত্রণায় ছটফট করতে করতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পেড্ডির লক্ষ্য এবার পরিষ্কার, সে প্যারা অলিম্পিকে খেলবে, নিজের জন্য নয়, তার গ্রামের জন্য। সময় গড়িয়ে যায়। অবশেষে পেড্ডি প্যারা অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পায়। কৃত্রিম পা নিয়ে সে প্রতিযোগিতায় নামে। একটার পর একটা বাধা পেরিয়ে শেষ পর্যন্ত সে চ্যাম্পিয়ন হয়। চারপাশে আনন্দের পরিবেশ, সবাই তাকে পদক নিতে বলে, কিন্তু পেড্ডি পদক নিতে এগিয়ে না গিয়ে একটি মাইক্রোফোন চায়। মাইক্রোফোন হাতে নিয়ে সে বলে, আমি ভারতীয় নই। সবাই হতবাক। সে ব্যাখ্যা করে, খেলায় সুযোগ পাওয়ার জন্য আমাকে বিজয়নগরের পরিচয় ব্যবহার করতে হয়েছে, কিন্তু আমি আসলে একটি নামহীন পাহাড়ি গ্রামের মানুষ। তারপর সে প্রশ্ন করে, আপনারা কি জানেন আমার মতো আরও কত গ্রাম আছে? এমন হাজার হাজার মানুষ আছে যাদের কোনো সরকারি পরিচয় নেই। কেউ তাদের অস্তিত্ব স্বীকার করে না। তারা বাঁচলেও সরকারের কাছে তাদের কোনো গুরুত্ব নেই, মরলেও তাদের লাশ বেওয়ারিশ হয়ে যায়। পেড্ডি বলে, আমি এখানে শুধু চ্যাম্পিয়ন হতে আসিনি, আমি এসেছি আমার গ্রামের একটা নাম দিতে। সে চায় তার গ্রামে ট্রেন থামুক, মানুষের জন্য হাসপাতাল থাকুক, শিশুরা পড়াশোনার সুযোগ পাক, মানুষ কাজের সুযোগ পাক, আর কোনো পুলিশ কর্মকর্তা যেন তার গ্রামের মানুষকে বেওয়ারিশ বলতে না পারে। পেড্ডির কথা শুনে উপস্থিত সবাই আবেগে আপ্লুত হয়ে যায়। অবশেষে তার কণ্ঠ সারা দেশের মানুষের কাছে পৌঁছে যায়। এরপর পেড্ডি ট্রেনে করে তার নিজের গ্রামে ফিরে আসে। তার মা তাকে দেখে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে। পুরো গ্রামের মানুষ তাকে স্বাগত জানায়। উজ্জিও সেখানে উপস্থিত হয়।
তার পুরনো রাগ এতদিনে ভালোবাসায় বদলে গেছে। এমনকি রামপুজি, প্রতাপ এবং ভদ্রার মতো মানুষরাও নিজেদের ভুল বুঝতে পারে। ঠিক তখনই স্টেশন মাস্টার এসে জানায় আজ থেকে এই স্টেশনে ট্রেন থামবে, আর স্টেশনের নাম হবে পেড্ডি স্টেশন। কিন্তু পেড্ডি সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করে। সে বলে, এই স্টেশনের নাম আমার নাম নয়, এর নাম হওয়া উচিত সুরির নামে, কারণ 32 বছর ধরে যে মানুষটি এই ট্রেন থামানোর জন্য লড়াই করেছিল তার স্বপ্ন পূরণ না হলে পেড্ডির এই জয়ও অসম্পূর্ণ থেকে যেত। গল্প আবার ফিরে আসে বর্তমান সময়ে। মিস্টার বিশ্বাস পুরো গল্প শুনে বুঝতে পারে তিনি এতদিন শুধু শহরে বড় বড় খেলোয়াড় খুঁজেছিলেন, কিন্তু ভারতের আসল প্রতিভা হয়তো লুকিয়ে আছে এমন হাজার হাজার প্রত্যন্ত গ্রামে। তিনি সিদ্ধান্ত নেন এখন থেকে ফেডারেশনের কর্মকর্তারা নিজেরাই দেশের প্রত্যন্ত অঞ্চলে যাবেন, গ্রামের পর গ্রাম ঘুরে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করবেন। কারণ প্রতিভার কোনো জাত নেই, পরিচয়েরও সীমা থাকা উচিত নয়। একজন খেলোয়াড়ের জন্ম কোথায় হয়েছে, তার কাছে আধার কার্ড আছে কিনা, তার গ্রামের সরকারি নাম আছে কিনা, এসব দিয়ে তার প্রতিভা বিচার করা যায় না। ঠিক তখনই দূর থেকে ট্রেনের শব্দ শোনা যায়। মিস্টার বিশ্বাস অবাক হয়ে জিজ্ঞেস করেন, তুমি তো বলেছিলে এখানে কোনো ট্রেন আসে না। লোকটি হেসে বলে, আপনাকে যদি জঙ্গলের পথ দিয়ে এখানে না আনতাম তাহলে আপনি কখনোই আমাদের কষ্টটা বুঝতে পারতেন না। মিস্টার বিশ্বাস তখন বুঝতে পারেন পেড্ডির গল্প শুধু একজন ক্রীড়াবিদের গল্প নয়, এটা এমন হাজার হাজার মানুষের গল্প যারা সমাজের চোখে হয়তো অদৃশ্য, কিন্তু তাদের মধ্যেও স্বপ্ন আছে, প্রতিভা আছে এবং নিজের পরিচয় তৈরি করার অধিকারও আছে। আর সেই কারণেই পেড্ডির সবচেয়ে বড় জয় কোনো পদক নয়, তার সবচেয়ে বড় জয় হলো একটি নামহীন গ্রামের মানুষকে একটি পরিচয় এনে দেওয়া আর সুরির 32 বছরের স্বপ্নকে বাস্তবে পরিণত করা। এভাবেই শেষ হয় পেড্ডির অসাধারণ গল্পটি। আপনার কাছে পেড্ডির এই গল্প কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। আর এমন আরও নতুন নতুন মুভি এক্সপ্লেন ভিডিও পেতে আমাদের ড্রিমস গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো সিনেমার অসাধারণ গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ড্রিমস গ্যালারির সঙ্গে থাকুন।